এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা একটা রেওয়া মিল দেওয়া আছে, একজন ব্যবসায়ী এক মালিকানাধীন ব্যবসায়ী একটা রেওয়া মিল দেওয়া আছে। এটাকে আমাদের এখান থেকে আমাদের ব্যবসার বিশদ বিবরণী তৈরি করতে হবে, আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে। এখানে হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয় হয়েছে এত টাকা, পণ্য ফেরত হয়েছে এত টাকা। তো এটাকে আমরা কীভাবে লিখব? আর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের এখানে আরেকটা আছে ক্রেডিট টাকাও আছে, এখানে এত টাকা, ডেবিট টাকা আছে এত। পণ্য ক্রয় এবং বিক্রয় তার মানে হচ্ছে ক্রয় হচ্ছে এত টাকা আর বিক্রয় হচ্ছে এত টাকা। পণ্য ফেরত হয়েছে এত টাকা, ক্রয় থেকে ফেরত হয়েছে এত টাকা, বিক্রয় থেকে ফেরত হয়েছে। বেতন দেওয়া হয়েছে এত টাকার, পরিবহন হয়েছে এত টাকা, বহি পরিবহন হয়েছে, আন্তঃপরিবহন হয়েছে এত টাকা, বহি পরিবহন হয়েছে এত টাকা, আর বিমা প্রিমিয়াম দেওয়া হয়েছে এরকম, বিজ্ঞাপন খরচ এগুলো দেওয়া আছে সব। এখান থেকে আমাদের বের করতে হবে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী করতে হলে তার সাথে আমাদের দেওয়া থাকে সমন্বয় করতে হবে, যেগুলো বলা থাকে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা এবং বাজার মূল্য 4,000 টাকা। যন্ত্রপাতির অবচয় 10% ধরতে হবে, যন্ত্রপাতির অবচয় ধরতে হবে 10%। মজুরি 6,000 টাকা বকেয়া আছে সেটা ধরতে হবে। বিমার প্রিমিয়ার অগ্রিম দেওয়া আছে 2,500 টাকা, সেটা ধরতে হবে। সম্ভাব্য অনাদায়ী পাওনা হয়েছে 10% ধরতে হবে। ঋণের সুদ বকেয়া আছে সেটাও ধরতে হবে। তো জনাব সুমঙ্গল অ্যান্ড সন্স 2000 সালে 31 ডিসেম্বর প্রাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী ও উক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। তো আমাদের কি করতে হবে? আমাদের কোম্পানিটার নাম লিখতে হবে, ব্যবসার নাম, তারপর লিখতে হবে বিশদ আয় বিবরণী। তো 2011 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এটা লিখে রাখতে হবে। নিট বিক্রয়, নিট বিক্রয় হচ্ছে কত? কোলন দিয়ে নিচে লিখবো মোট বিক্রয়। মোট বিক্রয় ছিল আমাদের কত? মোট বিক্রয় ছিল, বিক্রয় মানে হচ্ছে আমরা আয় করেছি 2,90,000 টাকা। তো এখানে দেখতেছি আমরা 2,90,000 টাকা বাদ ফেরত, মানে যেটা বিক্রয় থেকে ফেরত আসছে সেটা দিতে হবে। ফেরত ছিল কত? ফেরত হচ্ছে পণ্য ফেরত ছিল এই 4,000 টাকা, কারণ বিক্রয়টা ফেরত হলে ডেবিট হয় আর ক্রয়টা ফেরত হলে ক্রেডিট হবে। তো এটা 4,000 টাকা ধরতে হবে। তো এই 4,000 টাকা হলো, এখান থেকে বিয়োগ দিয়ে যেটা হবে সেটা আমরা এখানে নামিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এখান থেকে আবার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, সেটা হচ্ছে 3,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় আছে কি? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এইখানে আমাদের যেসব খরচ ছিল সেখান থেকে, যেমন আন্তঃপরিবহন হচ্ছে 2,000 টাকা, বহি পরিবহন হচ্ছে 800 টাকা, আর হচ্ছে এখানে প্রারম্ভিক মজুদ হচ্ছে 3,000 টাকা। কোথা থেকে আসলো? সেটা হচ্ছে এইখানে মজুদ পণ্য ছিল 1 জানুয়ারি, প্রারম্ভিক 3,000 টাকা, সেটা ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। তারপর হচ্ছে ক্রয় করা হয়েছিল কত? ক্রয় করা হয়েছে 1,47,000 টাকা, ক্রয় ফেরত দেওয়া হয়েছিল 3,000 টাকা। এখানে ক্রয় হচ্ছিল 1,47,000 টাকা এবং ক্রয় ফেরত হয়েছে 3,000 টাকা, সেটা এখানে চলে আসছে। বাদ দিয়ে ক্রয়টা বের করলাম, বাদ দিয়ে আমাদের কত হলো? এখানে বিয়োগ করে এত টাকা হলো, যোগ আন্তঃপরিবহন, মানে এই ক্রয় করে আনার জন্য আমাদের কত টাকা পরিবহন খরচ হয়েছে সেটা হয়েছে আন্তঃপরিবহন, সেটা হচ্ছে এই আন্তঃপরিবহন 2,000 টাকা, সেটা আমাদের এটার সাথে ধরতে হবে, যোগ করে দিতে হবে 2,000 টাকা। তো এখন এইটা আর এটা যোগ করে আমার 1,46,000 টাকা এখানে আসলো। বাদ সমাপনী মজুদ, সমাপনী মজুদ বাদ দিতে হবে। সমাপনী মজুদ কোথায় হলো? এইখানে হয়েছে অনাদায়ী পাওনা, সমাপনী মজুদ এইখানে নাই, কিন্তু এইখানে বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য হয়েছে 5,000 টাকা, যার বাজার মূল্য 4,000 টাকা। তো আমরা এখান থেকে সমাপনী মজুদ ধরছি 4,000 টাকা, কারণ হচ্ছে বাজার মূল্য হচ্ছে 4,000 টাকা। এই জন্য এটা বাদ দিয়ে আমরা এটাকে এখানে লিখলাম যে 1,45,000 টাকা এখানে আছে। এখন এইটা আর এইটা যদি নিট মুনাফা হচ্ছে কত? এখন এইখান থেকে এই টাকাটা আমাদের এই নিট মুনাফা হচ্ছে মোট বিক্রয় বিয়োগ মোট ক্রয়। এটা ক্রয়ের অংশটুকু, ক্রয়ে পেলাম আমরা এত টাকা, বিক্রয়ের জন্য পাইছি আমরা এত টাকা, বিক্রয় থেকে ক্রয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়, সেই মুনাফাটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন এখান থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কত ছিল? পরিচালন ব্যয়ের মধ্যে হচ্ছে বেতন, বেতন ছিল কত টাকার? বেতন হচ্ছে 20,000 টাকা, সেই বেতনটা আমরা এখানে লিখলাম, বেতন 20,000 টাকা, যোগ বকেয়া
কারো এখানে বলা হয়েছে দেখতে হবে মজুরি 6,000 টাকা বকেয়া আছে, সেই বকেয়াটা আমরা যোগ করে দিতে হবে, দিয়ে আমাদের এখানে 26,000 টাকা। বহি পরিবহন, তার মানে মাল ডেলিভারি করার জন্য যে খরচ হয়েছে সেটার পরিবহন হয়েছে 800 টাকা, সেটা আমরা লিখলাম। বিজ্ঞাপন খরচ লিখলাম 2,500 টাকা। বিমা খরচ হয়েছে 5,000 টাকা। আর বাদ বিমা অগ্রিম যেটা দেওয়া আছে ওটা বাদ দিয়ে দিতে হবে, সেটা বাদ দিয়ে আমরা 2,500 টাকা লিখলাম। আর অবচয় হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এখানে 10% অবচয় হবে। এখানে যন্ত্রপাতি অবশ্যই 10%, সম্ভাব্য অনাদায়ী পাওনা 10% এখানে বলা হয়েছে। তো আমাদের এই 2,80,000 টাকা অবচয় আমাদের থাকবে 10%, তারপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আবার 10%। এগুলো আমরা লিখলাম এখানে, লিখে এগুলো এখানে এনে এটা বিয়োগ হবে, বিয়োগ করে দিলাম। পরিচালন মুনাফা হচ্ছে এখন এই 81,000 টাকা, তার মানে 1,41,000 টাকা থেকে 60,000 টাকা গেলে আমার হচ্ছে 81,000 টাকা থাকে, সেটা পরিচালন মুনাফা। এইখান থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে আমাদের নিট মুনাফা পেয়ে যায়। পরিচালন ব্যয় হচ্ছে কি ঋণের সুদ 10%, যে টাকা ঋণ নেওয়া হয়েছিল সেটা সুদ হচ্ছে 10%, সেই 10% এখানে লিখলাম। তো এখানে আমাদের অনেক কিছু দেওয়া ছিল, যন্ত্রপাতি যা ছিল এগুলো আমরা নেই, কিন্তু যন্ত্রপাতির এটা 10% নিচে অবচয় হিসাবে, আর পাওনাদারে 10% নিচে আমাদের অনাদায়ী হিসাবে, সেগুলো আমরা ওইখানে দিয়ে দিছি। তো এখন এইখানে লিখে আমরা অ্যাড করে দিয়েছি। এখান থেকে এসে আমাদের ঋণের সুদটা বাদ দিলে আমাদের নিট মুনাফা পাইলাম 71,000 টাকা। এটা আমাদের মুনাফা পাওয়া গেল। এটা হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী। এখন আমরা দেখি এই সুমঙ্গল অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্ব বিবরণী কি। মূলধন প্রথম জানুয়ারি মাসে 1 তারিখে ছিল 5 লাখ টাকা, এবং নিট মুনাফা আমরা এর সাথে যোগ করে দেবো ওই 71,000 টাকা যেটা পাইলাম, তার মানে এটা যোগ করে দিলে আমাদের মালিকানা সত্ত্ব 31/12 থেকে 5,71,000 টাকা হয়ে গেল। এখন এখান থেকে সে 71,000 টাকা তুলে নিতে পারে, এর চেয়ে বেশি নিতে পারবে না। যদি এর চেয়ে বেশি নেয় তাহলে তার মূলধনের থেকে প্রভাব পড়বে। এখন দেখব আমরা আয় ব্যয়ের বিবরণী দেখলাম, তার মালিকানা সত্ত্ব দেখলাম, এবং আর্থিক অবস্থার বিবরণী দেখব। 31শে ডিসেম্বর চলতি সম্পদ নগদ ও ব্যাংকে যা ছিল সেটা আমরা 15,000 টাকা লিখে রাখলাম। দেনাদার থেকে আসছে 7,000 টাকা, বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি যে পাওনাটা পাওয়া যাবে না সেটা হচ্ছে 700 টাকা, এটাতে বিয়োগ করে 6,300 টাকা লিখলাম। অগ্রিম প্রদত্ত বিমা, এটা অগ্রিম যেটা দিয়েছিলাম সেটাই লিখলাম। মজুদ পণ্যর যে টাকা ছিল 4,000 টাকা সেটা লিখলাম। সো মোট চলতি সম্পদ হচ্ছে 27,000, এগুলো যোগ করে দিলে 27,800 টাকা। তো স্থায়ী সম্পদ, এরপরে আমরা চলতি সম্পদ লিখবো, তারপর স্থায়ী সম্পদগুলো আমরা বের করে হিসাব করবো। যন্ত্রপাতি কত টাকার আছে, এত টাকার। পুঁজিভূত অবচয় যেটা আমরা 10% নিয়েছিলাম সেটা অবচয় কত, যে 56,000 টাকা, আর 28,000 টাকা ছিল সেটা এই 84,000 টাকা। তো এটা বাদ দিলে, বাদ মানে হচ্ছে এটা বিয়োগ করে দিতে হবে, এটা বাদ দিলে আমার এত টাকা থাকে আমাদের যন্ত্রপাতির দাম। আর জমির মূল্য আছে আমার 4,73,200 টাকা। তো এই দুটো যোগ করে আমরা এখানে বসাইলাম। তো মোট স্থায়ী সম্পদ হলো এটা। মোট সম্পদ হচ্ছে এই স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে দিতে হবে, কারণ এটা যোগ করে মোট সম্পদের পরিমাণ আমরা পেয়ে গেছি এখানে। তারপর অল্প মেয়াদি যেগুলো ছিল দায়সমূহ, মালিকানা সত্ত্বাধিকার, অল্প মেয়াদি দায় পাওনা দ্বারা ছিল 10,000 টাকা, সুদ বকেয়া ছিল 10,000 টাকা, বকেয়া মজুরি ছিল 6,000 টাকা, মোট চলতি দায় ছিল 26,000 টাকা, দীর্ঘমেয়াদী দায় ছিল ঋণ 2005 সালে প্রদেয় ছিল 1 লাখ টাকা, মোট দায় হচ্ছে 1,26,000 টাকা। এই দুটো যোগ করে তো মোট দায় ও মালিকানা সত্ত্ব হলো, আর মূলধন সমাপনী উদ্ধৃতি হলো, এগুলো যোগ করে এখান থেকে সম্পদ থেকে দায়টা বিয়োগ করে দিতে হবে, দিলে আমাদের মালিকানা মূলধন পাবো, কারণ 5,71,000 টাকা। এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে, মোট দায় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে এই দুইটা যোগ করে দিলে আমাদের মোট দায় এবং মালিকানা সত্ত্ব পেয়ে যাব। তো এইভাবে আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারি। আর্থিক অবস্থার বিবরণী কী করতে হবে, চলতি সম্পদ যেগুলো আছে সেগুলো হিসাব করতে হবে, তারপর স্থায়ী সম্পদ হতে হবে, স্বল্প মেয়াদি দায় যেগুলো আছে সেগুলো হিসাব করতে হবে, দীর্ঘমেয়াদী যেগুলো আছে সেগুলো হিসাব করতে হবে। চলতি সম্পদ মানে হচ্ছে ব্যাংকের যেগুলো আছে তার দেনাদার সব কিছু, বাদ যেগুলো পাওয়া যাবে না অনাদায়ী যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, অগ্রিম দেওয়া থাকলে সেটা অগ্রিম দিতে হবে, পণ্য মজুদ থাকলে সেটাও লিখতে হবে। লিখে আমাদের চলতি সম্পদ বের করব। স্থায়ী সম্পদ যন্ত্রপাতি থেকে বিয়োগ দিতে হবে, যে অবচয় যদি ধরা থাকে সেই অবচয়টা বিয়োগ দিলেই আমরা
সম্পদের একটা অংশ পেয়ে যাব। জমি জমা থাকলে বা অন্যান্য সম্পদ থাকলে সেগুলো আমরা লিখে এখান থেকে যোগ করে নিতে পারবো। তো এইভাবেই একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করতে হয়।